সমাজকে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে পর্নোগ্রাফি সন্ত্রাস। ফুটপাত ছেড়ে অশ্লীল সব ভিডিওর সিডি এখন বিক্রি হচ্ছে বড় বড় মার্কেটে। কোন সংস্থা বিলুপ্তির কথা বলতে পারে না হিউম্যান রাইটস। মিজানুর রহমান। র্যাবের কর্মকাণ্ডে পরিবর্তন চান সুলতানা কামাল। র্যাব থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে অচল অবস্থার দিকে বুয়েট। শিক্ষকরা আবারও আন্দোলনে। পদত্যাগ না করতে উপাচার্যের অনড় অবস্থান শঙ্কিত শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম, পারভিন মিতু আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। সমাজকে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে পর্নোগ্রাফি সন্ত্রাস। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে ফুটপাত ছেড়ে অশ্লীল সব ভিডিওর সিডি এখন বিক্রি হচ্ছে বড় বড় মার্কেটে। মোবাইল ফোন ও কম্পিউটারের মাধ্যমে বিকৃত সব ভিডিও চিত্র দেখে স্কুল কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে নানা অপরাধে। ইলিয়াস হোসেনের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। শুরুটা পড়ার রুম থেকে। বাবার কিনে দেয়া কম্পিউটারের উদ্দেশ্য লেখাপড়া হলেও সে কম্পিউটারে খোকা যা দেখছে তা লোকসমাজে দেখা তো দূরের কথা, বলাও অসম্ভব। আসলে কম্পিউটারটা তো ফার্স্ট টাইম আমাদেরকে আব্বু আম্মু কিনে দিল। বিভিন্ন তখন গেম খেলা হতো বা মানে স্কুলের বিভিন্ন কাজের জন্যই কিনে দেওয়া হয়। তো তারপর আস্তে আস্তে একদিন একটা ফ্রেন্ড এসব ওয়েবসাইটের কথা বললো, এসব তো ওই সময় থেকে মেনলি দেখা হলো। তো দেখতে দেখতে একটা পর্যায়ে এখন অনেকটা আসক্ত বললেও পারেন। তার মতো এমন অনেক স্কুল পড়ুয়া কিশোররাই এ ধরনের বিপদে পা দিচ্ছেন। যে বয়সে শিক্ষার্থীদের আলোচনা করার কথা পড়াশোনার বিষয় নিয়ে, সেখানে তারা মোবাইলে আপত্তিকর ভিডিও আদান প্রদানে ব্যস্ত। এসব ভিডিওর সিডি সংগ্রহ করাও খুব সহজ। হাত বাড়ালেই পাশের মার্কেটের সিডির দোকানে পাওয়া যায় এসব বিক্রি নিষিদ্ধ সিডি। মোবাইল কম্পিউটারের পরের পর্ব সাইবার ক্যাফে, যেখানে গোপনীয়ভাবে ছেলে মেয়েদের একসঙ্গে বসার ব্যবস্থাও রয়েছে। কিন্তু কাজের নামে রাজধানীর ক্যাফেগুলোতে আসলে কি হচ্ছে তাও হয়তো অনেকেরই জানা। এত কিছুর পরও সকলেই হয়তো চায় নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে। জন্য কি করা উচিত তা উদ্বিগ্ন সমাজ বিজ্ঞানীরাও। পর্নোগ্রাফির প্রসারটা যেহেতু মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে এটা ঘটছে, সেই হেতু এই বাচ্চাদের, যাদেরকে আমরা অপ্রাপ্তবয়স্ক বলবো, তাদেরকে এই অ্যাক্সেসগুলো আনরেস্ট্রিক্টেড দেওয়াটা ঠিক না। বাবা মা যদি তাদের সাথে বসে এনকারেজ করে সুস্থ বিনোদনের ব্যাপারে, তাহলে আমার কিন্তু মনে হয় যে এই ঘটনাটা ঘটবে না। এবং এদেরকে যদিও মোবাইল কিনে দেয়, দিলেও পরে ওই ক্যামেরা শুদ্ধ মোবাইল কিনে দেওয়ার দরকার হয় না। কারণ সে যদি কেবল কন্ট্যাক্টের জন্য হয়, সে কেবল কন্ট্যাক্ট করবে। আর এসবের প্রভাবে অসামাজিক কার্যকলাপ যেভাবে ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে, তাতে এসব দমনে আইনশৃঙ্খলা বাহিনীও হিমশিম খাচ্ছে। আমাদের মূলত এর বিরুদ্ধে কিন্তু সঠিকভাবে থানা পুলিশ সবসময় সোচ্চার থাকে। আমরা বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করি। পর্নোগ্রাফি সহ এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে গণমাধ্যমগুলো মাঝে মধ্যেই সংবাদ প্রচার করে থাকে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও পরিচালিত করে থাকে বিভিন্ন ধরনের অভিযান। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন তা হলো সচেতনতা বৃদ্ধি। আর সেই পথে সবার আগে হাঁটতে হবে অভিভাবকদেরকেই। ইলিয়াস হোসেন, ২১ টেলিভিশন, ঢাকা। দেশের জমি আর ভূগর্ভস্থ পানির জন্যই বন্যার প্রয়োজন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা নিয়ে ভীতি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী চিংড়ি সহ মাছ রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মান আছে কিনা তার নজরদারি বাড়ানোরও আহ্বান জানান। দেশের সমুদ্র সীমায় কি পরিমাণ মাছ আছে তার জন্য একটি জরিপ জাহাজ এবং ফরমালিনের পরিমাণ যাচাই করতে ডিজিটাল কিট আনা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সাজ্জাদ রোমেলের রিপোর্ট। গুরুত্বপূর্ণ আমাদের বিরাট জলাশয় রয়েছে। রূপালী মৎস্য দিচ্ছে ডাক, দরিদ্রতা ঘুচে যাক স্লোগান নিয়ে মৎস্য সপ্তাহে বক্তারা গেল ৩ বছরের মাছের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি, ২ লাখ জেলেকে সহায়তা দিয়ে জাটকা ও ডিমওয়ালা মাছ বাঁচানো সহ সরকারের নানা পদক্ষেপের বর্ণনা দেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় চিংড়ি সহ নানা খাদ্য রপ্তানির ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীর কারসাজির সমালোচনা করেন। যারা মৎস্য রপ্তানি করেন বা উৎপাদন করেন, কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বন করলে একদিন না একদিন ধরা খেতেই হয়। সাময়িকভাবে হয়তো কিছু পয়সা বেশি কামাই করেন, এরপর তো চিরতরে পয়সা কামাইয়ের পথটাই বন্ধ হয়ে যায়। তো আগামীতে আর দয়া করে এই ধরনের কোনো ধরনের পদক্ষেপ আপনারা নেবেন না, সেটা আমার অনুরোধ। সেই সাথে সাথে আমি আমাদের মৎস্য মন্ত্রণালয়কেও বলবো এই ক্ষেত্রে একটু নজরদারিটাও বাড়াতে, যেন রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক মানটা যেন বজায় থাকে। সময় আসার আগেই ভরা মৌসুমে ইলিশ নেই এমন সংবাদ অতিরঞ্জিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বন্যা নিয়ে সংবাদেরও সমালোচনা করেন। যারা লেখালেখি করেন তারা যেন একটা ভীতি সৃষ্টি করবে না। আমাদের দেশের জন্য বন্যা প্রয়োজন, জমির উর্বরতা বাড়ার জন্য এবং জমিতে আবার মাটি যাতে রিচার্জ হয়। কাজে বন্যা আমাদের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। কাজে বন্যা আসা দরকার, এবং কিন্তু সে বন্যার জন্য ক্ষতিকর না হয় সেটাও দেখতে হবে। তবে যে কোনো অবস্থা হোক, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করবার মতো শক্তি আমাদের সরকার রাখে। আমরা বাংলাদেশ এ ব্যাপারে যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছি, সেটা আমরা করতে পারবো। মানুষের যেন ক্ষতি না হয় সেটা অবশ্যই আমরা দেখব। সরকারের নানা পদক্ষেপে খাদ্য উৎপাদন বৃদ্ধি যেমন পেয়েছে, তেমনি বিশ্বের উন্নত দেশগুলোর আয় কমলেও বাংলাদেশের আয় বেড়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সারা দেশের কৃতি মৎস্যজীবীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বলেছেন, র্যাব বা অন্য যে কোনো বাহিনী থাকবে কি থাকবে না, এটি হিউম্যান রাইটস ওয়াচের মতো কোনো বিদেশি সংস্থা বা সংগঠন বলতে পারে না। অন্যদিকে আইন শৃঙ্খলা ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামালের মতে, র্যাবকে তার সুনির্দিষ্ট কাজের বাইরে নিয়ে সংবিধান ও বিচার বহির্ভূত কাজ করানো হচ্ছে। এদিকে কুমিল্লার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, কারো কথাই র্যাব বিলুপ্ত হবে না। নারায়ণগঞ্জ ও কুমিল্লা প্রতিনিধির সহায়তায় রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। নারায়ণগঞ্জ মানবাধিকার আইনজীবী পরিষদের এক আলোচনা সভায় উঠে আসে র্যাবের কর্মকাণ্ড ও বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক প্রতিবেদন। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা হস্তক্ষেপ করতে পারে না। মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উৎকণ্ঠা থাকতে পারে, কিন্তু সেই উৎকণ্ঠা তারা ব্যক্ত করতে পারে। কিন্তু তারা একটি বাহিনী থাকবে কি থাকবে না সেই ব্যাপারে একটি রাষ্ট্রকে কিন্তু তারা ওভাবে তারা বলতে পারেন না, এবং আমার মনে হয় এখানে তারা বোধহয় মাত্রা অতিক্রম করে ফেলেছেন। বিডিআর বিদ্রোহের জওয়ানদের যে তাদের যে বিচার প্রক্রিয়া চলছে, যে এই বিচারটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে, যেন শুধুমাত্র যারা বিচার অভিযুক্ত তাদের নয়, এমনকি আমাদের দেশবাসীর মনে যেন কখনো কোনো প্রকার সন্দেহ সৃষ্টি না হয় যে এখানে ন্যায় বিচার হচ্ছে না। সুলতানা কামাল বলেন, র্যাব তার কাজের পরিধির বাইরে গিয়ে এমন কিছু কাজ করছে। সরকারও অস্বীকার করতে পারছে না যে র্যাবের হাতে এত মানুষের মৃত্যু হচ্ছে। এই পন্থায় সন্ত্রাস দমনটা আমরা মনে করি যে সংবিধান বহির্ভূত, বিচার বহির্ভূত এবং আইন বহির্ভূত, এবং র্যাবকে দিয়ে সেই ধরনের কাজগুলি করানো হচ্ছে, তারা করছে। সেখানে আমরা বলেছি যে র্যাবের এই কাজ বন্ধ করা উচিত। র্যাবকে পুরোপুরি একেবারে নিষিদ্ধ করে দেওয়া কিংবা র্যাবের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়ার ব্যাপারে আমরা কোনো কথা বলিনি। তবে বিডিআর বিদ্রোহের বিচার যে ব্যবস্থায় করা হচ্ছে তা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন সুলতানা কামাল। যেভাবে বিচারের কাজ পরিচালনা করা হচ্ছে, যারা অভিযোগ আনছে তারাই তাদের জন্য ওকালতি করছে, তারাই আবার রায় দিচ্ছেন। আমার মনে হয়, এবং আইন সালিশ কেন্দ্রেরও এই বক্তব্য ছিল সবসময়, যে সেটা বিচারের যে নিয়ম নীতিগুলি রয়েছে, আমাদের সাংবিধানিক যে দিক নির্দেশনা রয়েছে, সেগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা ভবন উদ্বোধন করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হিউম্যান রাইটসের কথায় র্যাব বিলুপ্ত হবে না। র্যাব অনেক ভালো কাজ করছে, সারা বাংলার মানুষ র্যাবের কাজে সন্তুষ্ট। হিউম্যান রাইটসের কথা তো র্যাব বিলুপ্ত হবে না। জনসংখ্যার তুলনায় পুলিশ বাহিনীর সদস্যের সংখ্যা অপ্রতুল উল্লেখ করে তিনি জানান, নতুন আরও 32,000 পুলিশ সদস্য নিয়োগ করা হবে। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশি বিদেশি সকল মহল এখন সোচ্চার বলে অভিযোগ করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীক অনশনে এ অভিযোগ করেন তিনি। বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরাসরি টেলিফোনে প্রধানমন্ত্রীর সাথে কথা বলা এটা একটা সস্তা কাজ, যা দিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাইছে সরকার।
জসিম জুয়েলকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন তাপসী রাবেয়া। বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতীকী অনশন আয়োজন করে সংসদীয় ঢাকা 18 আসনের বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। এতে মির্জা ফখরুল বলেন, আর কোনো অনশন কিংবা মানববন্ধন নয়, এখন সরকারের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বের হয়, সেখানেও বলা হয়েছে যে এই সরকার মানবাধিকার ভয়াবহ রকম ভাবে লঙ্ঘন করছে এবং তার বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়েছে, সোচ্চার হয়েছে। আজকে সমগ্র বিশ্ব এই সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রকে হত্যার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। বন্ধুরা, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, মহাজোট সরকারের দুর্নীতি শুধু দেশেই নয়, আন্তর্জাতিক মহলেও দুর্নাম কুড়িয়েছে। জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে প্রধানমন্ত্রী নতুন কৌশল গ্রহণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজন প্রমাণ করা যে তার পরিবারের সদস্যরা কোনো দুর্নীতিতে তারা জড়িত নয়, কিন্তু সেটা না বলে সেটাকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তিনি জনগণকে টেলিফোন দিয়ে দিলেন যে এই টেলিফোনে কারা কি দুর্নীতি করছে আমাকে জানান। অত্যন্ত হাস্যজনক একটি বিষয়। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী সকল দুর্নীতি সম্পর্কে জেনেও কিছু বলছেন না, কারণ এর সাথে মহাজোটের মন্ত্রীরাই জড়িত। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি ও প্রভিসির পদত্যাগের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে বুয়েট শিক্ষক সমিতি। শনিবার ক্যাম্পাসে 2 ঘন্টার কর্মবিরতি ও মৌন মিছিল করেছেন শিক্ষকরা। শিক্ষকদের ঘোষিত সময়ের মধ্যে প্রভিসি ভিসি পদত্যাগ না করলে পূর্ণ কর্মবিরতি ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এতে আবারও অচল অবস্থার দিকে এগোচ্ছে বুয়েট। তবে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় বন্ধ হোক এটা চান না শিক্ষার্থীরা। সারোয়ার সুমনের রিপোর্ট। গতবার আমরা 1 মাস পিছাইছি, এখন যদি আবার পিছাই তার মানে 2 মাস পিছাই যাব আমরা। তো এটা আসলে খুবই এফেক্ট করবে, আমরা চাচ্ছি না, এটা আসলে কেউই চায় না যে ক্লাস পিছাক। যা সব শিক্ষার্থী আছে এদের দিক টাকা যেন বুয়েটের মানে ক্লাসগুলো ডিউ টাইমেই হয় এবং আমরা যেন মানে 4 বছরের মধ্যে সুন্দর মতো পাশ করে বেরোতে পারি, বুয়েটের পরিবেশটা যেন ঠিক থাকে, এইটুকু চাই। বুয়েটে ভর্তি হয়েছিলাম তো অনেক শখ করে যে বুয়েটে আসবো, ক্লাস করব, ভালো একটা রেজাল্ট করে বের হব, এখানে তো অবশ্যই আশা করতে পারি না। বারবার ক্লাস পরীক্ষা পিছিয়ে যাওয়ায় এভাবেই নিজেদের শিক্ষা জীবন নিয়ে শঙ্কার কথা বললেন বুয়েটের শিক্ষার্থীরা। যে শিক্ষকদের কথা ছিল ক্লাসরুমে পড়ানোর, সেই শিক্ষকদের দুপক্ষের অনড় অবস্থানে আবারও বন্ধের দিকে যাচ্ছে বুয়েট। 16টি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বুয়েটের ভিসি ও প্রভিসিকে পদত্যাগে আগামী 14 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। এর আগে গেল মে মাসে প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করলেও একরকম বাধ্য হয়ে আবারও আন্দোলনে নামতে হয়েছে বলে জানালেন আন্দোলনরত শিক্ষকরা। প্রধানমন্ত্রীর পদক্ষেপের দিকে আসলে আমরা তাকিয়েছিলাম যে কি, তো আমরা আসলে কোনো পজিটিভ সাড়া না পেয়ে পরে দেখলাম যে আসলে এইভাবে আর কতদিন চলে। ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কোনো আসলে চাই না, কারণ বুয়েটের আরেকটা হচ্ছে যে বুয়েটের যে ইমেজ, যেটা বুয়েটের যে এই সুনাম যেটা আছে, সেটাও কিন্তু আমরা স্যাক্রিফাইস করতে পারি না। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বললেন, তদন্ত কমিটির রিপোর্টে তার বিরুদ্ধে আনা কোনো অনিয়ম প্রমাণিত হয়নি, তাই পদত্যাগের প্রশ্নই আসে না। আমাকে সরকার নিয়োগ দিছে এবং সরকারের কাছে যদি আমি একটা পদত্যাগ দাখিল করি, এটা একটা আনএথিক্যাল, অনৈতিক কাজ হবে। কারণ আমি এটা করতে যাবো না, আমি তো আমার অন্যায় করি নাই। আমি যদি অনিয়ম করতাম এখানে সেক্ষেত্রে একটা প্রশ্ন আসতো। সিন্ডিকেট বলছে আমি কোনো আইনের ব্যত্যা ঘটাইনি, তদন্ত কমিটি করছে আমি কোনো আইনের ব্যত্যা ঘটিনি, আমি নিজে বলছি আমি সব কিছু ঠিক করছি, আমি তাদেরকে বলছি আপনারা আসেন, চেক করেন, দেখেন। সব পক্ষের সমঝোতার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সারোয়ার সুমন, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 10 দফা দাবিতে 11-12 জুলাই রাজধানীতে ধর্মঘট ডেকেছে সিএনজি মালিকরা, লাগাতার ধর্মঘটের ঘোষণা চালকদের। প্রিমিয়ার বিভাগ হকি লিগে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী লিমিটেড। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। বিভিন্ন দাবিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকরা পৃথক ধর্মঘটের ঘোষণা দিয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 10 দফা দাবি না মানলে আগামী 11 ও 12 জুলাই রাজধানীতে সিএনজি অটোরিকশা ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন। এদিকে প্রেস ক্লাবের সামনে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নও 10 দফা দাবিতে আগামী 12 জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। ডিএরইউতে এক সংবাদ সম্মেলনে সিএনজি অটোরিকশার জমা বাড়ানো ও ভাড়া বাড়ানো সহ 10 দফা দাবি উত্থাপন করেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশন। এতে 10 জুলাইয়ের মধ্যে এসব দাবি মেনে নেওয়া না হলে 11 ও 12 জুলাই 48 ঘন্টার ধর্মঘটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সরকার ফিজিক্যাল বাজারের সাথে তাল মিলিয়ে যুব উপযোগী একটা জমা নির্ধারণ করা হোক, পাশাপাশি একটা মিটারের ভাড়া নির্ধারণ করো, আমরা যে জমায় চালাবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। এ সময় তারা অতিরিক্ত জমা আদায় বন্ধ না করলে 11 জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন। গভর্নমেন্ট সরকারের কাছে আশা করব এই ব্যাপার সদ্য প্রস্তাবিত 5000 সিএনজি অটোরিকশা ঢাকা মহানগরে বসবাসকারী বৈধ অটোরিকশা চালকদের মাধ্যমে বিতরণ করে মালিকদের মনোপলি ব্যবসা ভেঙে প্রতিযোগিতামূলক আনলে ঢাকা শহরের শৃঙ্খলা সিএনজি অটোরিকশা সেক্টরে শৃঙ্খলায় ফিরে আসবে এবং যাত্রী সাধারণের ও পরিবহন সেবার মান উন্নয়ন হবে। এ সময় অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা পুলিশের চাঁদাবাজি বন্ধেরও আহ্বান জানান। আমাদের যে 10 দফা দাবি, এই দাবিগুলো আগামী 10 জুলাইয়ের মধ্যে আলাপ আলোচনার মধ্যে মেনে নেবে, না নিলে আগামী 11 জুলাই থেকে ঢাকা মহানগরীতে লাগাতার অটোরিকশা ধর্মঘট। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দিনাজপুরের সেতাবগঞ্জের রেললাইনের উপর পেতে রাখা বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত হওয়া গেছে। রেললাইন থেকে বোমাটি সন্ধ্যায় অপসারণের পর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সকালে বোমা সদৃশ্য বস্তুটি দেখার পর থেকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। দুপুরে সেনাবাহিনীর 9 সদস্যের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে জানান বস্তুটি বোমা নয়। সেতাবগঞ্জ স্টেশনের কাছে থানপাড়া এলাকায় রেল লাইনের একটি পাতের সঙ্গে এটি 4 কোণা একটি বাক্স এবং ভেতর থেকে পেঁচানো একটি তারও বেরিয়েছিল। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন 2012 অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানে চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায়িক লক্ষ্যমাত্রার মূল্যায়ন ও ব্যাংকের সার্বিক অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। পাশাপাশি এ বছরের লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনাও দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন খান। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবাদুর রহমান সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় 21 জন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের প্রধান শহর মিরান শাহের পূর্বে দাতাখেল গ্রামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গ্রামটি তালেবান কমান্ডার হাফিজগুল বাহাদুরের শক্ত ঘাঁটি বলে পরিচিত। এর আগে পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্দুকধারী মোটরসাইকেল আরোহীর এলোপাতারি গুলিতে একটি বাসের অন্তত 18 জন যাত্রী নিহত হন। খেলার খবর। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। আজাদ স্পোর্টিং ক্লাবকে 7-2 গোলে হারিয়েছে তারা। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে 9 মিনিটেই বিদেশি খেলোয়াড় সাব্বিরের গোলে এগিয়ে যায় আবাহনী। মাত্র 1 মিনিটের ব্যবধানে আরশাদ পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান। তবে 14 মিনিটে কাশিম ও 26 মিনিটে সাব্বির আরও 2টি গোল করলে 3-0 এগিয়ে থেকে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আবারও একচাটিয়া খেলতে থাকে আকাশী নীল জার্সিধারীরা। সাব্বির 2টি, রাজন ও প্রসেনজিৎ 1টি করে গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। 65 মিনিটে আজাদের পক্ষে রাজু আরও 1টি গোল পরিশোধ করলে 7-2 এর ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ধানমন্ডির ঐতিহ্যবাহী দল আবাহনী। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সমাজকে ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে পর্নোগ্রাফি সন্ত্রাস। ফুটপাত ছেড়ে অশ্লীল সব ভিডিওর সিডি এখন বিক্রি হচ্ছে বড় বড় মার্কেটে।
কোনো সংস্থা বিরক্তির কথা বলতে পারে না হিউম্যান রাইটস মিজানুর রহমান। র্যাবের কর্মকাণ্ডে পরিবর্তন চান সুলতানা কামাল। র্যাব থাকবে স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন করে অচল অবস্থার দিকে বুয়েট শিক্ষকরা আবারও আন্দোলনে। পদত্যাগ না করতে উপাচার্যের অনড় অবস্থান, শঙ্কিত শিক্ষার্থীরা। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21tv লাইভ এবং Twitter/21tvbd এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।